সুধী দর্শক, আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হয়। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অসংখ্য শীর্ষ নেতা আশ্রয় নেয় ভারতে। কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে বর্তমানে সন্দেহ, অবিশ্বাস ও দ্বন্দ্ব ক্রমশ বেড়ে উঠছে। এই দ্বন্দ্বে একদিকে আছে বিএনপি, আরেকদিকে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন পদ্ধতি সহ নানা ইস্যুকে কেন্দ্র করে এই দুই শিবিরের মধ্যে স্লোগান ও কথার যুদ্ধ যেমন চলছে, পাশাপাশি বক্তৃতা বিবৃতিতেও পরস্পরের সমালোচনাও তারা বেশ সোচ্চার। জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের দাবি আগে সংস্কার, তারপর নির্বাচন। তাছাড়া পিআর পদ্ধতিতে চায় নির্বাচন জামায়াত ইসলামী। বিএনপি নেতাদের সন্দেহ, নতুন নতুন ইস্যু, অজুহাত বা পরিস্থিতি তৈরি করে একটি মহল নির্বাচন পেছাতে চায়। বিশ্লেষকরা মনে করছেন, আগামী জাতীয় নির্বাচন ও ক্ষমতার রাজনীতিকে কেন্দ্র করে এই কাদা ছোড়াছড়ি বাড়ছেই। শেষ পর্যন্ত এই কাদা ছোড়াছড়ি রাজনীতিকে কোন পথে নেই তা হয়তো সময় বলে দেবে। দর্শক, আমরা সেই উত্তরগুলো খুঁজবো আজকের আলোচনার মধ্য দিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে আজকে আমাদের উপস্থিত আছেন, আমার ডানে আছেন কবির আহমেদ, সহসভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং সেই সাথে সুরা সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী। কবির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন আমার বায়ে সাইদ খান, সাংগঠনিক সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে, যুগ্ম সম্পাদক দৈনিক কালের কণ্ঠ এবং সাংবাদিক নেতা সাইদ ভাইকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি রাজনীতিতে সন্দেহ ও অবিশ্বাস। এই বিষয় নিয়ে আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা করবার জন্য যাই দুজন অতিথি আমাদের মাঝে স্টুডিওতে আছেন। পাশাপাশি তাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। আমি অনুষ্ঠানের আলোচনার শুরুতে প্রথমে একটু যেতে চাই, যেহেতু সাংবাদিক নেতা আছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা, লেখা তার অনেক প্রতিবেদন আছে রাজনীতি নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, এবং তিনি একটি কালের কণ্ঠ পত্রিকার একটি যুগ্ম সম্পাদক পদে আছেন। তার কাছে যেতে চাই। আসলে যদি বলি সাইদ ভাই, দিন যত যাচ্ছে রাজনীতিতে সন্দেহ, অবিশ্বাস আমরা দেখতে পাচ্ছি আসলে কেন বাড়ছে। বিশেষ করে জুলাই আন্দোলনের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল তা ক্রমশ বিনষ্ট হচ্ছে। কেন মনে হচ্ছে, কেন মনে হয় আপনার? জি, ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক কবির ভাই এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেটি বলছেন যে সন্দেহ বাড়ছে বা দূরত্ব বাড়ছে, 5 আগস্ট 2024 ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, আপনি সেই ঐক্যের মধ্যে এক ধরনের দূরত্ব দেখছেন বা ফাটল দেখছেন। আমি একটু ভিন্নভাবে এটিকে দেখছি। এর কারণ হচ্ছে 5 আগস্ট 2024 এর পূর্বের যে 15 বছর 7 মাসের যে রিজিম, যে এই রিজিমের বিরুদ্ধে শুধুমাত্র আওয়ামী লীগ এবং তার কিছু সহযোগী পলিটিক্যাল ফোর্স বলেন বা তার দোসর বলেন, তারা ছাড়া সবগুলো রাজনৈতিক দলের একটি ইন্টারেস্ট ছিল, সেটি হচ্ছে ফ্যাসিবাদের পতন। কারণ ফ্যাসিবাদ কি আসলে? ফ্যাসিবাদ তো সাধারণ মানুষ বোঝে না। আমার মনে হয় বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক নেতার কাছেও ফ্যাসিজমের ডেফিনেশনটা ক্লিয়ার না। মানুষ আসলে দুঃশাসনের অবসান চাইছিল, মানুষ মুক্তি চাইছিল। কারণ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ মানুষ চেয়েছিল, আমাদের পূর্ববর্তী প্রজন্মরা যে উদ্দেশ্য নিয়ে, যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিল, সেই স্বপ্ন 71 পরবর্তী 72, 73, 74, 75 পর্যন্ত সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। এরপরে দীর্ঘ লড়াই সংগ্রামের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে বাংলাদেশ আবারও এক ধরনের থ্রেটের মুখে পড়ে যায়। সেই জায়গা থেকে 90-এ আরেক ধরনের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের স্বাদ পেতে বা মুক্তির স্বাদ পাবার জন্য একটি পথে উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত আপনি দেখেন যে সেটিও আশাভঙ্গ হয়নি, মানুষের স্বপ্ন ভঙ্গ হয়েছে। সেই স্বপ্ন ভঙ্গের কারণে মানুষের মধ্যে তীব্র একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে এই ফ্যাসিবাদকে যে কোনো মূল্যে রুখতে হবে। এজন্য যে জাতীয় নেক্সাস বা কনসেনসাস সেটি তৈরি হয়েছিল এবং রাজনৈতিক দলগুলো কিন্তু চেষ্টা করছিল। আপনি জুলাই গণ অভ্যুত্থানকে শুধুমাত্র জুলাই এবং আগস্টের মধ্যে বা 36 দিনে যদি সংজ্ঞায়িত করেন, আমি মনে করব যে সেটি একটি অংশ হবে। এটি জাস্ট আমি মনে করি একটা পরিণতি। ধরেন একটি ফল পাকা ফলটা কিন্তু ফল না, ফলের গাছ রোপণ, নার্সিং করা, ফুল এবং একটি ফল জন্ম নেয় এবং সেটি পূর্ণতা পাওয়া। আমি মনে করি
পূর্ণতা প্রাপ্ত আন্দোলনের পূর্ণ রূপ ছিল হচ্ছে জুলাই। সো দ্যাট রাজনৈতিক শক্তিগুলোর যে প্রেক্ষাপট তৈরি করা, সেই তাদের কিন্তু ভীষণ অবদান আছে। আপনি দেখেন হয়তো বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং জামাতের স্যাক্রিফাইসটা একটু বেশি এবং এটি দৃশ্যমান, কারণ কি এটি অবয়বে বড়, তার ত্যাগও বড় হবে, এটি ভেরি মাচ সিম্পল। এবং 1971 সালে আমরা জাতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে কি জানেন, একটি হচ্ছে মুক্তিযুদ্ধ আর একটি হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বা স্বাধীনতার বিরোধী শক্তি। আওয়ামী লীগের কিন্তু পলিটিক্যাল কোনো ন্যারেটিভ আফটার 71 ছিল না। 1971 সালে যখন দেশ স্বাধীন হয়ে যায়, আওয়ামী লীগের হাতে কিন্তু কোনো পলিটিক্যাল ন্যারেটিভ ছিল না, ন্যারেটিভ শূন্য হয়ে গেছে। তখন শেখ মুজিব লুফে নিল কি, যে যুদ্ধাপরাধের বিচার করতে হবে। উনি এসে একটা যুদ্ধাপরাধের বিচার করলেন, কাউকে ক্ষমা করলেন, যা সুবিধা মতো একটি মানে প্রেক্ষাপট তৈরি করলেন। আরেকটি তৈরি করলেন কি, মুক্তিযুদ্ধের চেতনা, যে উনি এই চেতনার একক কর্তৃত্ব, একক নেতৃত্ব দিয়েছেন। মানে এছাড়া কিন্তু আওয়ামী লীগের কোনো পলিটিক্যাল ন্যারেটিভ বা কোনো ফিলসফি ছিল না। ফিলসফি যদি থাকতো, জাসদ তৈরি হতো না, গণবাহিনী তৈরি করে মানে যুদ্ধ করতে হতো না, এবং শেখ মুজিবকে কিন্তু রক্ষী বাহিনী গঠন করতে হতো না, বাকশাল গঠন করতে হতো না। সুতরাং পলিটিক্যাল ন্যারেটিভ জিরো হয়ে যাবার কারণে কিন্তু শেখ মুজিবকে বাকশাল তৈরি করতে হয়েছে। 71 পরবর্তী সদ্য স্বাধীন বাংলাদেশেও কিন্তু শেখ মুজিবের বিরোধী যে তীব্র আন্দোলন, সেটি কিন্তু দানা বাঁধতে শুরু করেছিল। শেখ মুজিব সেটি হত্যা এবং রক্তের হোলি খেলার মাধ্যমে দমন করতে পেরেছে। 24 ভিন্ন প্রেক্ষাপট, 24 আর 71 দিয়ে খাওয়া যায়নি। হ্যাঁ, আমরা 71কে অস্বীকার করি না, 71-এর উপরে ভর করেই আমরা বাংলাদেশ যতদিন থাকবো, বাংলাদেশ যতদিন ভাববো, ততদিন পর্যন্ত 71-এর উপরে ভর করে দাঁড়াতে হবে। 71 যদি না থাকতো, লাল সবুজের পতাকাও আসতো না, আমি আপনার সাথে বাংলায় আজকে কথাও বলতাম না, বা কথা বলবার মতো সেই স্বাধীনতা বা সক্ষমতা তৈরি হতো না। তো সেই জায়গা থেকে যে আপনি এখন দেখেন 24-এর আন্দোলন, আমি আপনার মূল যে উত্তর সেটিতে আসছি। 24-এর আন্দোলন ছিল এই ফ্যাসিবাদকে রুখে দেওয়ার আন্দোলন। এটি ছিল কমন ইন্টারেস্ট, ফ্যাসিবাদ বিরোধী সবগুলো রাজনৈতিক শক্তির কমন ইন্টারেস্টের জায়গা ছিল এটা। যেই কারণে তারা কিন্তু জীবনকে তুচ্ছ জ্ঞান করে সবাই, আপনার মনে হয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে, আসলে সেটি না। তারা কাঁধে কাঁধ মিলায়নি, তাদের সবার উদ্দেশ্য ছিল একই, যেই কারণে মিলে গেছে। এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এখন কিন্তু আর তাদের কমন ইন্টারেস্ট নাই, এখন কিন্তু প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট জন্ম নিয়েছে। সেটি হচ্ছে কি, একটি নির্বাচনের মাধ্যমে পরবর্তী রাষ্ট্র শাসনের দায়িত্ব নেওয়া বা সরকার গঠন করা। সো দ্যাট এখানে কিন্তু তাদের কমন ইন্টারেস্ট নাই। হ্যাঁ, এখানে একটি কমন ইন্টারেস্ট আছে, সেটি হচ্ছে গণতন্ত্র। সেই গণতন্ত্রের স্বার্থকে সমুন্নত রেখে গণতন্ত্রের বিরোধিতা থাকবে, ভিন্ন মত থাকবে, তীব্র বিরোধিতা থাকবে, আন্দোলন থাকবে, মিছিল থাকবে, উচ্চকণ্ঠ থাকবে এবং লিবারালিজমও থাকবে, স্যাক্রিফাইস থাকবে। সেই সাথে আমি যদি একটা প্রশ্ন করি সাইদ ভাই, উদ্দেশ্য হাসিল হওয়ার পর, অর্থাৎ যদি বলি 24-এর সেই 5 আগস্টের পরে, আপনি কি এখন দেখতে পারেন যে মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল, ফ্যাসিবাদ বিদায় করেছিল, এখন সেই আন্দোলনের পর 5 আগস্টের পরে এখন নির্বাচনকে কেন্দ্র করে আবার দূরত্ব সৃষ্টি হচ্ছে কিনা, বা আমরা সেই আশা আকাঙ্ক্ষা থেকে আমরা সম্প্রভঙ্গের দিকে যাচ্ছি কিনা? না, ঠিক আছে, আপনার প্রশ্নটি সঠিক, কিন্তু এই প্রশ্নের উত্তর পৃথিবীতে কেউ কোনোদিন দিতে পারেনি, পারবে না। নিশ্চয়ই আপনি 1971 থেকে বলে আসছিলেন যে আমাদের স্বপ্নভঙ্গ হয়েছে, আবারও কি আমরা স্বপ্নভঙ্গের পথে আছি? স্বপ্নভঙ্গ হবে না। শোনেন, প্রেমিক যখন প্রেমিকাকে মন জয়ের চেষ্টা করে, তখন কিন্তু আকাশের চাঁদ, তারা সবকিছু হাতে এনে দেয়। সংসার শুরু করার পর বাজারের ব্যাগ হাতে তুলে দেওয়া কিন্তু অনেক কঠিন। আমরা কথা যদি আমি এবার ধরে নিই, তাহলে কোনো ধরনের অভিযোগ, অনুযোগ, সন্দেহ, অবিশ্বাস না, মান অভিমানের খেলা। মান অভিমানও না, এটি মান অভিমানও না, না, এটি হচ্ছে প্রতিযোগিতা। গণতন্ত্র মানেই তো প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা। এটি তো কাঙ্ক্ষিত, এটি তো কাম্য। আমরা তো চাই ডিবেট হোক, তর্ক হোক, বিতর্ক হোক, প্রতিদ্বন্দ্বিতা হোক, প্রতিযোগিতা হোক, কিন্তু বাংলাদেশের স্বার্থের বাইরে না যাক। জি, ধন্যবাদ। আমি একটু যেতে চাই কবির আহমদ, সহসভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। কবির ভাই, একটু জানতে চাই, বিএনপি জামায়াতের ঐক্য বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোচিত বিষয় ছিল। যদি ধরি 1991, 2001 থেকে 2006, কিন্তু আওয়ামী লীগ সরকার এই ঐক্য ভাঙার চেষ্টা করে কিছুটা সফলও হয়েছিল। যদি বলি আওয়ামী লীগের যে রেজিম, সেই রেজিমের সময় বা সেই সময়টার সময়, তো জুলাই আন্দোলন করার আন্দোলন আবার বিএনপি জামায়াতের আমরা ঐক্য দেখেছি। এখন নতুন করে আবার নির্বাচন পদ্ধতি নিয়ে জামাত নতুন করে পিআর পদ্ধতি বা সংস্কার, বিচার, এইসবগুলো সামনে নিয়ে আসছে এবং এই নিয়ে আসার কারণে, এই দাবিগুলোর কারণে বিএনপি জামায়াতের সাথে আমরা দেখছি, যেহেতু আমরা গণমাধ্যম কর্মী, একটা দূরত্ব দেখতে পাচ্ছি। এই দূরত্বটা কি আসলে কোন নির্বাচন কেন্দ্রিক, না করলে আসলে কোনো ধরনের অন্য কোনো উদ্দেশ্য? জি, জনুল ভাই, আপনাকে ধন্যবাদ, সাথে সাথে দর্শক শ্রোতা
বিশেষ করে আমার ঢাকা ৯ আসনের খিলগাঁও সবুজবাগ মুগদার সর্বস্তরের জনগণকে আন্তরিক ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি দেখছেন অথবা আপনার দৃষ্টিতে মনে হচ্ছে যে বিএনপি জামাতের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। আমি এখনো দেখছি যে উভয়ে একই টার্গেটে আন্দোলন করছেন, একই টার্গেটে কথা বলছেন। জুলাই বিপ্লবের ক্ষেত্রেও ফ্যাসিস্টকে এই দেশ থেকে হটানো, দীর্ঘদিনের যে জগদ্দল পাথর সেটাকে সরানোর জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। এরপরে তারা যে জুলাই বিপ্লব করেছে সেখানে সকলেই, বিএনপি জামাত সকলেরই প্রচেষ্টা ছিল ঐকান্তিক, এবং সেক্ষেত্রে সাকসেস হওয়ার পর এখন যে নির্বাচনের কথা বলছেন, নির্বাচনের টার্গেটও আমি দেখছি বিএনপি জামাতের এক, যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশে যাতে করে আর কোনো স্বৈরাচার আসতে না পারে, যাতে কোনো ফ্যাসিস্টের আর নতুন করে জন্ম না হয়, সেজন্য উভয় দলেই এই নীতিতে এক। কথা বলার ধরন, হাঁটার মাধ্যম, চলার পথ হয়তো ভিন্ন হতে পারে, রাস্তা দুটি হতে পারে। আমি আপনার এই সেগুনবাগিচে আসার জন্য প্রেস ক্লাব হয়েও আসতে পারি, কাকরাল হয়েও আসতে পারি। হয়তো এরকম দেখছেন আপনি যে জামাত প্রেস ক্লাব হয়ে আসছে আর বিএনপি হয়তো কাকরাল হয়ে আসছে, কিন্তু ঘুরে আসার দরকার না, সহজ পথে চলে আসলেই তো হয়ে যায়। পথ দুইটা। এখন আমার গাড়ি যদি ওইদিকে চলে যায় থেকে আসতে হয়, কিন্তু এর অর্থ এটা নয় যে উভয় ভিন্ন দিকে যেতে চাচ্ছে। উভয়ের টার্গেট একটা, যে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হোক, ফ্যাসিস্ট স্বৈরাচারের কোনো রূপ যাতে আর এই দেশে প্রকাশ না হয়, প্রবেশ করতে না পারে, সেজন্য উভয়েরই প্রচেষ্টা আছে। এই প্রচেষ্টাটা একসময়ে একটি জোটের মাধ্যমে ছিল, ঐক্যবদ্ধভাবে ছিল। এখন যেহেতু ফ্যাসিস্ট নেই, সেজন্য জোট আপাতত হয়তো নেই, কিন্তু জোট যে হবে না সেটাও বলা যায় না, অথবা এটাও বলা যাচ্ছে না মানে বিএনপির সাথে জোট হবে না, এটা বলা যাচ্ছে না। তো কিন্তু আজকে কি আপনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনেছেন? তিনি বলেছেন যে জামায়াতের সাথে জোট হওয়ার সম্ভাবনা নেই। আসলে সালাউদ্দিন সাহেব বিএনপির সবকিছু নয়। সালাউদ্দিন সাহেব হয়তো এখন কথা বলছেন, উনি দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন না, বাংলাদেশের রাজনীতি থেকে উনি দূরে ছিলেন, উনি ইন্ডিয়াতে ছিলেন, পুনর্বাসনে ছিলেন। এখন কথা বলার ক্ষেত্রে উনি যদি অতিমাত্রায় নিজ দায়িত্বে কিছু বলেন, সেটা তার দল দায়িত্ব নেবে না। তার দলের কথা বললে তারেক জিয়া সাহেব বলবেন, তার দলের কথা বললে বেগম খালেদা জিয়া বলবেন, যিনি তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। আপনি দেখেছেন যে খালেদা জিয়ার সাথে, তারেক জিয়ার সাথে আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের লন্ডনে দীর্ঘ সময় বৈঠক হয়েছে, এবং সেখান থেকে আসার পর রাজনীতির চিত্র বাংলাদেশে কিছুটা ভিন্ন হয়েছে। লন্ডনে আবার প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকের পর একটু মনক্ষুণ্ণ হয়েছে। মনক্ষুণ্ণ হয়েছেন এরকম নয়, সেখানে ওনারা বলেছেন যে যৌথ বিবৃতিটা এইভাবে হওয়া ঠিক নয়, কিন্তু কোনো প্রতিক্রিয়া তো আমরা বলিনি যে এটা কেন করেছেন। সেটা প্রতিক্রিয়া তো দেখিয়েছে, ঐকমত্য কমিশনের বৈঠকে যায়নি তো জামায়াত। না, সেটা যায়নি অন্য কারণে, কিন্তু ওইটার জন্য যায়নি বিষয়টা এরকম নয়। সেটা পরবর্তীতে গিয়েছেন। তো এই জন্য মান অভিমান কিছু থাকতে পারে, কোনো ব্যক্তি বিশেষের পছন্দ অপছন্দ থাকতে পারে। আমার ব্যক্তিগত কথা কিন্তু দলের কথা নয়। তেমনি ভাবে সালাউদ্দিন সাহেব যদি কিছু বলেই থাকেন আজকে, যে এটা কিন্তু দলীয় কথা নয়, এটি উনার ব্যক্তিগত বক্তব্য। আবার হয়তো দেখা যাবে যে 2 ঘন্টা পরে উনি বললেন যে সরি, এটি আমার ব্যক্তিগত বক্তব্য ছিল, এমনও হতে পারে। এবং এমন অহরহ ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছে। বিএনপির কোন নেতা কিছু বলেছেন, পরে তিনি বলেছেন যে এটা আমার ব্যক্তিগত বক্তব্য ছিল, এটা দলীয় বক্তব্য নয়, এবং দলও সে ব্যাপারে বিবৃতি দিয়েছে। তো এই জন্য একেবারেই রাজনীতিতে যেমনি শেষ কথা নেই, তেমনি ভাবে বিএনপি জামাতের জোট নেই, হবে না, হয়ে গেছে, এরকম কোনো বক্তব্য। আচ্ছা, আমি যদি একটা প্রশ্ন করি কবির ভাই, সেটা প্রশ্ন হলো যে বিএনপি জামাত এখন জেপিআর পদ্ধতি নিয়ে বেশ একটা শক্ত অবস্থানে রয়েছে, সেই শক্ত অবস্থানটিকে আসলে বিএনপির সাথে বা অন্য কোনো দলের সাথে জোট করবার জন্য, বিএনপির সাথে জোট করবার জন্য যদি আমি একেবারে স্পেসিফাই করে দিই। ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা বিএনপির সাথে জোট করার জন্য অথবা কোনো দলের সাথে জোট করার জন্য বিষয়টা এরকম নয়। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের গণতন্ত্রকে সুসংগঠিত করার জন্য অতীতীয় ভূমিকা রেখেছে। আপনি দেখেন বাংলাদেশে যে
যদি বলেন যে বাংলাদেশের ইতিহাসে সুষ্ঠু অবাধ একটি নির্বাচন হয়েছে কেয়ারটেকার সরকারের অধীনে, শাহাবুদ্দিন সাহেবের অধীনে হয়েছে বিচারপতি। সেই কেয়ারটেকার সরকারের ফর্মুলাটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী দিয়েছিল তৎকালীন আমির আমাদের অধ্যাপক গোলাম আজম সাহেব। তখন কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বলছে কেয়ারটেকার সরকার কি, কেয়ারটেকার সরকার কি, কিন্তু পরবর্তীতে ওনারাও এটা নিয়ে আন্দোলন করেছেন সময়ের ব্যবধানে। ঠিক তেমনি ভাবে আজকে পিআর পদ্ধতির ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামী বলছেন, অন্যান্য ইসলামী দল বলছেন, এমনকি বাংলাদেশের 39টি দল বলছেন, বাংলাদেশের 72% লোক এটা মাধ্যমে দেখা গিয়েছে যে পিআর পদ্ধতির পক্ষে। তো সেটা দেশের গণতন্ত্রকে সুসংগঠিত করার জন্য, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের জনগণের একটা সঠিক ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য, যাতে একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হয়, সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী পিআর পদ্ধতির কথা বলছে। কারোর সাথে জোট, কাউকে খেপানো, কাউকে বাদ দেওয়া, কাউকে কোলে নেওয়া, এজন্য নয়, মূলত দেশের জন্য, জাতির জন্য, রাষ্ট্রের জন্য একটা পিআর পদ্ধতি একটা দাবি আপনারা জামাত তুলেছেন। আমি একটু সাইদ ভাইয়ের কাছে একটু যেতে চাই। সাইদ ভাই, নিশ্চয়ই আপনার কাছেও জরিপটা থাকবার কথা। একটা জরিপ আমরা দেখেছি, সেটা জুলাইয়ের দিকে হয়েছে, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং। তরুণদের মধ্যে পরিচালিত এক জরিপে বলা হচ্ছে 38.76% মতো অনুযায়ী আগামী যে জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার দৌড়ে বিএনপি শীর্ষে থাকবে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির পক্ষে মত দিয়েছেন 21.45%, অর্থাৎ জামায়াত বিএনপি 38.76% এবং জামায়াত 21.45%। আর এনসিপি যারা এখনো নিবন্ধন পাননি তারা 15.84%। এই ধরনের একটা জরিপ আমরা দেখেছি, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক। সেই জরিপ যদি বা আমরা হিসেব করি, তাহলে বিএনপির পিআর পদ্ধতিতে নির্বাচন করলে বিএনপির আসন অনেকটা কমে যায়। আর পিআর পদ্ধতিতে সেই কারণে কি মনে হয় আপনার বিএনপি কোনো কারণে ভয় পাচ্ছে? এখন বিএনপি কোন কারণে ভয় পাচ্ছে আর বিএনপি কোন কারণে ভয় পাচ্ছে না, সেটি আসলে বলার মতো বিশ্লেষণ না, সেই একেবারে সঠিক উত্তর দেবার মতো অবস্থান আমার নেই। আমি যেহেতু সংবাদকর্মী, আমার সাংবাদিকতা এবং আমার অভিজ্ঞতা গত অনেক বছর ধরে একেবারে মাঠে সাংবাদিকতা করে করে আজ পর্যন্ত, তো সেই জায়গায় আপনার এই জরিপটি ধরেই বলি যে আমার শ্রদ্ধেয় আলোচক, সহ আলোচক কবির ভাই একটি কথা বলেছেন যে 72% মানুষ পিআরের পক্ষে মত দিয়েছে যাতে দেশে একটি স্থিতিশীল সরকার হয়। 72% মানুষ যে পিআরের পক্ষে, সেই জরিপটি কারা করেছেন, সেই জরিপের মডিউলটা কি, স্যাম্পলিং সিস্টেমটা কি ছিল, এটি কিন্তু পরিষ্কার হয়। এখানে একটা কথা আছে, তারা সম্ভবত উচ্চ কক্ষে 72%। উচ্চ কক্ষ হোক ভাই, আগে তো নিম্ন কক্ষ দিয়ে আপনার পার্লামেন্টে যেতে হবে, তারপরে না আপনি উচ্চ কক্ষে যাবেন। আপনি ঘরেই ঢুকলেন, আপনি জানালা খুলবেন কি করে? হ্যাঁ, তো উচ্চ কক্ষ তো জানালা, তো উচ্চ কক্ষে 72% হবে, সেটা তো নিম্ন কক্ষের নির্বাচন হবে তারপরে। তো আগে তো নির্বাচন নিম্নকক্ষে হওয়ার জন্য যে জামায়াত ইসলামীকে আমি অবশ্যই তাদের ত্যাগ এবং তাদের আন্দোলনকে শ্রদ্ধা রেখেই আমি বলি যে জামায়াত ইসলামী হয়েছে কি ঐতিহাসিকভাবে 11th আওয়ারে সবসময় ভুল করে। এটা কিন্তু জামায়াত ইসলামীর নেতাদের দোষ না, এটা তাদের এক ভুল করে বসে। আপনি দেখেন 71-এ বাংলাদেশ যখন 47-এ ভারত ভাগের পর, ওই সময় কিন্তু তারা পাকিস্তানের বিরোধিতা করে বসলো। হ্যাঁ, 71-এ দেখেন, 71-এ যদি তাদের ভূমিকাটা যদি ওরকম না হতো, আজকে জামায়াত ইসলামীর অবস্থান কেমন হতো বলেন? 86-তে জাতীয় বেঈমান অনেক কিছু হবে, শেখ হাসিনাও গেল, জামাত তো আগে গিয়ে বসে থাকলো। হ্যাঁ, 91-এ বিএনপির সাথে এসে একটা সরকার গঠন করলো, ঠিক আছে, বিএনপিকে এক ধরনের সমর্থন দিয়ে সরকার গঠন করলো। 96-এ কবির ভাই বললেন যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। আপনি ঠিক দেখেন কিনা, জামায়াত তো ভুল করার পরও সবাই তাদেরকে ব্যবহার কেন করে? না, কারণ কি জানেন, সবাই কেউ ব্যবহার করে না। আপনি তো সিঁড়ি মারিয়ে যদি সিঁড়ি হতে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি ফুটবল হবেন না পা হবেন। আচ্ছা, সিঁড়ি হবে, আপনি ফুটবল হবেন না পা হবেন, সেটা আপনার সিদ্ধান্ত। আপনি দুটোই হওয়ার অপশনস আছে। এখন আপনি তো কখনো প্লেয়ার হতে চাননি, আপনি ফুটবল হতে চেয়েছেন, আপনি ফুটবল হয়েছেন, ঠিক আছে। তো 96-এ আওয়ামী লীগের সাথে মিলেই কিন্তু জামায়াত ইসলামী তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছিল। কবির ভাই হয়তো খেয়াল নাই বা উনি জানেন, হয়তো সেটাই বলছি, হতে পারে। 96-এ কিন্তু আন্দোলন করেছে আওয়ামী লীগের সাথে মিলেই। তো এই আওয়ামী লীগের সাথে মিলে কিন্তু জামাত অনেক কিছুই করেছে, সেই ইতিহাসও আছে। তো 86-এও আছে। এখন
এই যে 72% সবচেয়ে মনে বিএনপির সাথে বেশি করেছে না, সবচেয়ে 91 96 2001 2006 96 তো বিএনপির সাথে ছিল না। না, সাদেক ভাই, 91 এ বিএনপি কে সমর্থন দিয়েছে মানে সরকার গঠনে সাদেক ভাই কেয়ারটেকার সরকার কিন্তু 96 তে হয়নি, 2001 সালে 86 তে হয়েছে। 5 বছর 2001 সালে 5 বছর সরকারে তারা একটা জোট সরকারে ছিল। হ্যাঁ, এই সরকার চলে যাবার পরে অন 11 নামক একটা অন্ধকার সময় বাংলাদেশ চলে আসলো, যেই কারণে তাদের ওই যে ভোটের জোট এটি আসলে অ্যাক্টিভ ছিল না, এটি ভোটের জোটই ছিল, আন্দোলনের কোনো জোট কিন্তু জামাতের সাথে বিএনপির হয়ই না। জামাত হচ্ছে রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি। তারা কিন্তু আপনি দেখেন বাংলাদেশে যত জামাত ইসলামের সমাবেশ হয় এরা কি করে, কি সমাবেশ করে জানেন? কর্মী সভা। এরা জনসভা করতে পারে না, কারণ এরা জনগণে বিশ্বাস করে না। আপনি দেখেন জামাত কোথাও জনসভা করেছে? কারণ কি, জামাত কিন্তু চাইলেই আমি আপনি জামাত করতে পারবো না। জামাতে কিন্তু 80টা বই পড়ে পরীক্ষা দিয়ে জামাত করতে হবে, এরকম কিন্তু একটা প্রচলন আছে। তো এই পরীক্ষা দিয়ে অত মেধাবী তো সবাই না, সেজন্য সবার জন্য কিন্তু জামাত না, এটি কিন্তু জনতার দল না, এটি কিন্তু রেজিমেন্টেড দল। আপনি দেখেন এদের তো ছাত্র শ্রমিক জনতা দেখি, ওদের বিভিন্ন সেকশন দেখলাম, এর সেকশন আছে। কবির ভাই শ্রমিক ফেডারেশন করে, কবির ভাই কোথার শ্রমিক, কোথায় কাজ করে, গতর খাটায় কোথায়, দেখা যাবে কবির ভাই একজন প্রফেসর, ঠিক আছে? তো এগুলো হচ্ছে এই সংগঠনের নাম, কিন্তু সংগঠনের নেতারা ওটা না। আপনি এরকম অবস্থা মনে করেন আওয়ামী লীগ বিএনপিতেও আছে। যারা কৃষক দলের নেতা তারা কি কৃষক? যারা মৎস্যজীবী দলের নেতা তারা কি মাছ ধরে বা মাছ বেচে? তো কবির ভাই তো শ্রমিক না। তো এরকম মানে সব দলের আছে, তাই কবির ভাইদেরও একটা শ্রমিক ফেডারেশন বানিয়েছে। আপনার যে প্রশ্নটি ছিল যে 38% মানুষ মনে করছে বিএনপি ক্ষমতায় আসবে, 21% মানুষ মনে করছে জামাত রাষ্ট্র ক্ষমতায় আসবে, পার্সেন্টেজে তারা মনে করে আসতে পারে, এবং 15%। এর বাইরে কিন্তু 32% মানুষ আছে। এই 32% কারা? তারা কি চায়? তারা যেটি চায়, এর মধ্যে 15% আওয়ামী লীগের বলছে। আমি ধরে নিলাম এর মধ্যে 15% না, 10% আওয়ামী লীগ আছে। এই আওয়ামী লীগ কোন দিকে যাবে? তারা তো ভোট দিবে, সবাই তো নেতা না। আওয়ামী লীগের তো একটা ভোট ব্যাংক আছে, আপনি স্বীকার করেন বা নাই করেন, তারা তো কাউকে না কাউকে সমর্থন দেবে, অথবা তারা না ভোট দিবে, যেহেতু না ভোটের একটা অপশন আছে। তো এই 32%-এর 15%ও যদি ওদিকে যায়, বাকি যে 17%, সেই 17% ভোটার কিন্তু সমীকরণ পাল্টে দেবে। যারা সুপ্ত ভোটার, যারা বলছে না, দে আর অবজার্ভিং দ্য সিচুয়েশন, যে রাজনীতিটা কোন পথে যাচ্ছে, সেই 17% হচ্ছে ফ্যাক্টর ভোটার। তারা কারা জানেন? তারা এই যে আপনি কোনো দল করেন না, আমি কোনো দল করি না, আমরা দেখছি কবির ভাইরা কি করেন। হ্যাঁ, সেক্ষেত্রে শতভাগ কি ভোট কি কালেকশন হবে? শতভাগ ভোট কালেকশন, শতভাগ লোককে তো আপনি জরিপে অন্তর্ভুক্তও করেননি, শতভাগ লোককে তো আপনি জরিপে আনেননি। আপনি তৃতীয় লিঙ্গের কোন ভোটার এই জায়গায় ওপিনিয়ন দিয়েছে, তারা তো ভোট দিবে। কোন ভিক্ষুকের ওপিনিয়ন নিয়েছে এখানে? ভিক্ষুক তো ভোট দিবে। আমরা একটু বিরতিতে যাব, এরপর আবারও আসবো আলোচনায়। দর্শক, ছোট্ট একটা বিরতি দিয়ে যাচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। আলোচনা চলছিল রাজনীতিতে সন্দেহ অবিশ্বাস। আলোচনায় ছিলেন কবির আহমদ, সহসভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, শুরা সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী, আছেন সাইদ খান, সাংগঠনিক সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়ন, যুগ্ম সম্পাদক দৈনিক কালের কণ্ঠ। দুজনের আলোচনা বেশ জমছিল। আমি একটু বিরতির পর একটু যেতে চাই জামায়াতের শুরা সদস্য। আমি একটু শেষ করতে চাই, আমি 10 সেকেন্ড সময় দিবেন কবির ভাই, সরি। তো এই যে জরিপটির কথা বলছেন না, আমি মনে করি এই সব জরিপ সুবিধাজনক মানুষদেরকে দিয়ে সুবিধাজনক উদ্দেশ্য হাসিল করবার জন্য, এক ধরনের হাইপ তোলার জন্য এই জরিপ করা হয়। মিথ্যা কথা 3 ধরনের, একটা হচ্ছে মিথ্যা কথা, একটা হচ্ছে ঢা মিথ্যা কথা, আর একটা হচ্ছে জরিপ। আচ্ছা, মিথ্যা কথা 3 ধরনের। তাহলে আমরা এখন থেকে কোন জরিপকে বিশ্বাস করব? জরিপকে বিশ্বাস করবেন। জরিপে আপনি আজকে যে মত দিচ্ছেন, শুনেন, ফিলোসফি তো মানেন। জি, অবশ্যই। আপনি আজকের এই আপনি, কালকের ওই আপনি এক না। এটা এবং ভোটের দিনেও মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়। আমি এটা বলছিলাম যে কবির আহমদ ভাইয়ের কাছে, যদি সাইদ ভাই যদিও সাংবাদিক, উনি কোনো পক্ষ নয়, তারপরেও উনি কয়েকটা অভিযোগ তুলেছে জামায়াতের বিরুদ্ধে। জামায়াত জনগণকে বিশ্বাস করে না, আবার 11th সময়ে জামায়াত প্রায় ভুল করে এসেছে বেশি, যদি বলে 1971 থেকে শুরু করে। কি জবাব দেবেন? জি, ধন্যবাদ জনুল ভাই। আমার সাদেক খান ভাইকে ধন্যবাদ। তিনি বলেছেন যে জামাত কোনো জনগণের দল নয়, জনগণকে বিশ্বাস করে না। না, জনগণকে বিশ্বাস করে না এই কথাটা সঠিক নয়, কারণ বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা মানুষের অন্তরের ব্যাপার।
জিয়ানুল ভাইও এই সাদেক খান ভাইও গায়েব জানেন না, আমিও গায়েব জানি না, আপনিও গায়েব জানেন না। গায়েব জানেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং বিশ্বাস অবিশ্বাসের এই বিষয়ে আমাদের কথা বলার সুযোগ নেই। এটা হইতে পারে যে আমি যেটা পছন্দ অপছন্দ সে পর্যন্ত আমরা যেতে পারি। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের আপামর জনগণের দল। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামীর 5 আগস্টের পরে বাংলাদেশের প্রায় সকল জেলাতে জনসভা হয়েছে, নট কর্মী সভা, জনসভা হয়েছে। আমাদের যে 19 জুলাই যে সমাবেশের কথা বলছেন, জাতীয় সমাবেশ হলো, সেটি কি জনগণের সমাবেশ নয়? সেটিতে সর্বস্তরের জনগণ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে বক্তব্য দিয়েছে স্টেজে, এবং বাংলাদেশের যে কোনো জেলায় বক্তব্য হয়েছে। শ্রমিক, কৃষক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আলেম, রাজনৈতিক নেতৃবৃন্দ সকলেই বক্তব্য দিয়েছে। এত দল থাকার পর, এত শ্রেণী পেশার মানুষ থাকার পরও যদি জামাত ইসলামী জনগণের দল না হয়, কোন দলটি বাংলাদেশের জনগণের দল যে দলে এত ধরনের লোক সংযুক্ত হয়েছে? আমি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি সেন্ট্রাল, আমি বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি। বাংলাদেশ পরিবহন শ্রমিকদের মধ্যে আমার একটি সংগঠন রয়েছে সারা দেশব্যাপী ফেডারেশন, সেখানে একেবারে প্রান্তিক শ্রমিকেরা সেখানে সদস্য। আপনি শ্রমিক নয়? অবশ্যই আমি শ্রমিক, আমি কাজ করি, আমি পরিবহনের সাথে সম্পৃক্ত। যেটা সাদেক ভাই বলেছেন যে নেতারা, হ্যাঁ নেতারা কোনো ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ পান না, নেতারা ফ্যাক্টরির শ্রমিকদের স্বার্থের জন্য কথা বলেন, সেটা হতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী নিরেট জনগণের দল, এবং এই উত্তরটা পেয়েছি আমি মোটামুটি। এবং আগামী নির্বাচনে ভাই যে কথা বলেছেন যে 32% লোক, ঠিকই ওদের উপরে নির্ভর করবে কে ক্ষমতায় যাবে আর যাবে না। আমাদের বিশ্বাস এই দেশের মানুষ যে উপলব্ধি, এই দেশের মানুষের যে আত্মসমালোচনা, আত্মপর্যালোচনা, তাতে তারা বলছেন এই দেখেছি, এই দেখেছি, এই দেখেছি, আগামীতে এই দেখতে চাই। আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, এবার জামাত ইসলামীকে ক্ষমতায় দিতে চাই। আমাদের বিশ্বাস এই 32%-এর অধিকাংশ পার্সেন্টেজ বাংলাদেশ জামাত ইসলামী আগামী নির্বাচনে ভোট পাবে। উত্তরটা দিবেন কিনা যে 71 থেকে শুরু করে আপনাদের 11th আওয়ারে আপনারা ভুল করে থাকেন, এবারও জুলাই পরবর্তীর পর নির্বাচন নিয়ে এরকম দর কষাকষি বা দাবি আমাদের ভুল নয়, এবং আমরা কারো ক্ষেত্রে কারো কাঁধে চড়ি না। আমরা থাকি হক, সত্য, সঠিকের পথে। আমাদের দলে মজলিসের শুরা আছে, সেই মজলিসের শুরার মাধ্যমে আমাদের সিদ্ধান্ত হয়, কর্মসূচি নির্ধারিত হয়, সেই কর্মসূচি অনুযায়ী দল আগায়। সেই ক্ষেত্রে কখনো আওয়ামী লীগ আমাদের সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, কখনো বিএনপি অংশগ্রহণ করেছে, কখনো এই দেশের আপামর জনগণ অংশগ্রহণ করেছে, করবে। সুতরাং আমরা ব্যবহৃত হই না, আমরা কারো কাঁধে চড়ি না, আমাদের সাথে কেউ আসে। যেমন 91 সালে যে বিএনপি সরকার গঠন করেছে, বাংলাদেশ জামাত ইসলামী নিঃস্বার্থ সমর্থন দিয়েছে, তখন কিন্তু জামাত ইসলামী সরকারে অংশগ্রহণ করেনি। এইখানে কবির ভাই আমি একটু বলি, তখন কি জামাত ইসলামী সরকার গঠন করার সামর্থ্য ছিল? কেমনে গঠন করতে বলেছে যে আপনারা তিনটা মন্ত্রিত্ব নেন, 5টা মন্ত্রিত্ব নেন। তার মানে কি আপনার ঘাড়ের উপরে বিএনপি ভর করেছিল? 96 এ আওয়ামী লীগ আপনার উপর ভর করেছিল? যদি 91 সালে বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি কে সমর্থন না দিত, তাহলে কি বিএনপি সরকার গঠন করতে পারত? কেমন সরকার গঠন করত? পারত না। তার মানে আপনারা অলওয়েজ সুবিধাজনক জায়গায় থাকেন। সুবিধাজনক না, সুবিধা তো আমরা নেই। 91 এ সুবিধা নেননি না, 91 কোনো সুবিধা নেই। আমি জানি না আপনি কতদূর রাজনীতির চর্চা করছেন, বা আপনি জানেন 91 এ অবশ্যই সুবিধা নিয়েছেন, এবং 2001 এ সুবিধা নেননি। 2001 এ আমরা সরকারে অংশগ্রহণ করেছি, কিন্তু 91 তে তো আমরা সরকারে ছিলাম না। এবং এরশাদ সরকারের সময় আপনারা সুবিধাজনক অবস্থানে ছিলেন না? কোনো সুবিধাজনক অবস্থানে ছিলাম না। এরশাদ সরকারের সময় আমরাই সবচেয়ে বেশি সরকারের বিরোধিতা করেছি। কে? আপনারা? আপনি বলতে পারেন যে সিয়াসির নির্বাচনে, তা আপনারা ঠিক আছে, সিয়াসির নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি, সেটা করেছেন না? হ্যাঁ করেছি, সেটা আমরা অস্বীকার করছি। স্বৈরাচারকে তো এক প্রকার কন্টিনিউ সেই সময়ে যে সংলাপ, সেই সময়ে যে জোট,
তার মানে ওই সময় কি সেই স্বৈরাচার সময়ের জোট প্রাসঙ্গিক ছিল? সে সময় জোট এবং না সংলাপে না না, ওই সময় কবির ভাই শুধু হ্যাঁ বা না বলেন, ওই সময় কি স্বৈরাচার যথার্থ ছিল? না, স্বৈরাচার যথার্থ তাহলে ছিল না। আপনি কি করে বলেন কিন্তু হক ৮৬ এর সত্য, নির্বাচনে আপনি কি করে বলেন হক সত্য সঠিক পথে আপনারা সব সময় ছিলাম। থাকেন? আমরা- তার মানে কি ৮৬-তে স্বৈরাচার হক ছিল? না, স্বৈরাচার হক ছিল না। ৭১-এ কি পাক বাহিনীর হামলা হক না, ছিল? পাক বাহিনীর বাংলাদেশের হামলা, বিরোধিতা পাক করা হক বাহিনীর ছিল? হামলা হক ছিল না। মুক্তিযুদ্ধের বিরোধিতা করা হক ছিল? মুক্তিযুদ্ধের তাহলে আপনার দল কি করে হক সত্য এবং মুক্তিযুদ্ধের সঠিকের পথে থাকে? বিরোধিতা আমার দল করেনি? সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে করেনি। আপনার দৈনিক সংগ্রাম পত্রিকা পড়ুন, হ্যাঁ, দৈনিক সংগ্রাম পত্রিকা প্রেস আপনি রিলিজ পড়েন। দিয়ে তো আপনারা প্রেস করেছেন। রিলিজ কি সেখানে এটার জন্য প্রেস আমার কথা হচ্ছে যে হ্যাঁ, ভুল মানুষ করতে পারে, কিন্তু সেখানে প্রেস সেটি যদি রিলিজ এটাও আপনারা- আছে কি? যে সর্বোচ্চ সংখ্যক আসনে যারা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের হাতে ক্ষমতা না না হস্তান্তর না, করা তাহলে হোক। আপনি পড়েননি কবির ভাই, তাহলে আপনি এই পড়েননি। বিবৃতি অধ্যাপক গোলাম আজম দিয়েছে, না, না, আপনি পত্রিকা না, দেখুন। না না, দৈনিক সংগ্রাম পড়েন আপনি। দৈনিক সংগ্রামে দেখুন আপনি। আমার কাছে আছে, হ্যাঁ, আপনি দেখেন এটা, আমার কাছে আছে। এই বিবৃতিটা আছে কি এই আপনি দেখেন। বিবৃতি অবশ্যই আছে দৈনিক সংগ্রামে। হ্যাঁ। শুনুন, ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে কবির ভাই। আমার কথা হচ্ছে, আমার যদি ভুল হয়, ভুল স্বীকার করার মানসিকতা হচ্ছে মহত্বের লক্ষণ। আপনি বলছেন যে আপনার দল সবসময় হক সত্য এবং সঠিকের পথে থাকে, সঠিকের পথে তার মানে ৭১-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা সঠিক ছিল, ৭১-এর ৮৬-তে স্বৈরাচারকে সমর্থন করা সঠিক ছিল, ৮৬-তে ৯৬-এ স্বৈরাচারকে শেখ হাসিনাকে সমর্থন করে নাই সমর্থন তো। দেওয়া সঠিক ছিল। ৮৬ নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, কোথায়? সেই সিদ্ধান্ত হয়েছে। কোথায় হয়েছে? বিএনপি করে নাই, আওয়ামী লীগ করেছে, তার মানে জামাত বিএনপি কি করেছে। গাদ্দারি করেছিল হ্যাঁ? বলতে চাচ্ছেন? আমি গাদ্দারি শব্দ ব্যবহার তাহলে করব না। তাহলে কিন্তু যারা, সে যদি সঠিক হয় অন্যরা গাদ্দার? না, সেখানে অংশগ্রহণ করার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে তখনকার যারা আন্দোলনরত সেটা তো- চারটে জোট ছিল। সেটি তো জামাতের সেখানে- সাথে আওয়ামী লীগের এক ধরনের টাই হতে না, পারে। জামাতের সাথে আওয়ামী লীগের নয়, না, সকল দল যায়নি কবির ভাই। তখন চারটা প্ল্যাটফর্ম ছিল, চারটা প্ল্যাটফর্ম হ্যাঁ। ছিল তখন। হ্যাঁ, আপনি আসাদ খান প্রার্থী ম্যানুয়ালের ছিলেন? একটা ওই প্ল্যাটফর্ম আসনে ছিল। আপনি প্রার্থী ছিলেন ওই না, আমি নির্বাচনে? প্রার্থী ছিলাম না, আমি আন্দোলনে ছিলাম। আপনি কি ছিলেন তখন? আমি আন্দোলনে ছিলাম। না না না, আপনি কি আমি ছিলেন ঢাকা তখন? মহানগর সভাপতি ছিলাম, কোন সংগঠনের? শ্রমিক কল্যাণ ফেডারেশনের। ওই সময় ৮৬-তে? তার মানে আপনি কি ছোটবেলা থেকেই শ্রমিক সংগঠন না, না, করেন? ছোটবেলা থেকে শ্রমিক করি না, ফেডারেশনের যখন থেকে সহসভাপতি করি আর আপনি? কি, যখন থেকে করি। কবির ভাই, হক সত্যের ডেফিনেশন চেঞ্জ করেন না। হক না, সত্যের হক ডেফিনেশন সত্যের- হচ্ছে না, change নাই, যেটা change সঠিক সেটা। আপনি হক সত্য এবং সঠিকের পথে জামাত অধিকাংশ সময় ছিল না, হ্যাঁ ২-১ ছিল। না, সেটা আপনার দৃষ্টিতে হতে আমার পারে। দৃষ্টিতে কেন? ৭১ কি আপনার দৃষ্টিতে একরকম, আমার দৃষ্টিতে আরেক রকম? না, ৭১ যেটা সেটার ৮৬ কি আপনার দৃষ্টিতে একরকম, আমার আমার দৃষ্টিতে ভূমিকা কি একরকম? সেটা আপনার দৃষ্টিতে একরকম, না, আমার ভূমিকা। না না না, বাংলাদেশের লাল সবুজের পতাকা আপনার দৃষ্টিতে কি অন্য কালার দেখেন আপনি? বাংলাদেশের লাল সবুজের পতাকা কি আমরা অস্বীকার করেছি? সেটা তাইলে কখনো নয়। তাইলে বাংলাদেশের সেটা লাল সবুজের তাইলে হক পতাকার কোনটি? লাল সবুজের পতাকার হেফাজতকারী জামাত ইসলামের সবচেয়ে কে বেশি বলছে? অধিকারী। কে বলেছে? আপনারা অবশ্যই। এখনো পর্যন্ত শহীদ মিনার মানেন? আপনারা স্মৃতিসৌধে কোনোদিন গেছেন? অবশ্যই ৭১-এর শহীদদের শ্রদ্ধা জানাতে গেছে, গেছেন আপনি কোনোদিন? জানেন না, আমাদের দুই মন্ত্রী স্মৃতিসৌধে গিয়েছে। জাননি আপনারা দলগতভাবে কোনোদিনই শহীদ মিনারে যাওয়ার যাননি? পরে সেখানে তারা না, না, দোয়া করেছে, সূরা ফাতিহা পড়েছে। দলগতভাবে কোনোদিন জামায়াতে ইসলামী শহীদদেরকে শ্রদ্ধা জানিয়েছে? তারা তো এটিকে মূর্তি পূজা বলে। অবশ্যই না, না, শ্রদ্ধা না। জানিয়েছি। কবে গেছেন আমরা শহীদ মিনারে শহীদ মিনার- সর্বশেষ? আমরা শহীদ মিনারে যাইনি। আমরা কেন? তাদের ওই জন্য- শহীদরা কি শহীদ না? আমরা দোয়া মানেন না? করেছি। আমরা তাদের জন্য কোথায় বসে দোয়া করেছি। করেছেন? তাদের কবর কোথায়? কবরে দোয়া করতে হয় না তো ভাই। কোথায় দোয়া করছেন? দোয়া আপনি যেখান গোটা থেকে জাতি করেন। যে জায়গায়- তাদের শোনেন, জাতীয় কিছু সিম্বল না, থাকে। না। আপনি তাহলে লাল সবুজের পতাকাকে মানেন কেন? এটা তো সিম্বল, এটা শিরক হয় না? শহীদ বলছেন আপনি, যেমন শহীদ সালাম, শহীদ সালামের বাড়ি আমার ফেনীতে। হ্যাঁ, সেখানে কি কেউ গেছে কখনো কবরে? না না না, জানেন আপনি? অবশ্যই গেছে, অবশ্যই গেছে, অবশ্যই না, গেছে। এখনো তার কুড়ে ঘর, এখনো তার বাড়িতে কুড়ে ঘর। কার কুড়ে ঘর, ঠাকুরগাঁও কার উপজেলায়। অট্টালিকা, ঠিক সেটি আছে? বড় কথা নয়। সাইদ ভাই, আমরা মনে হয় ওকে। একটা আলোচনায় না, আসি। সাইদ ভাই, যেহেতু একটা কথা বলি, শহীদদের জন্য আমরা প্রতিটি বছর আমরা স্মরণ সভা করি, যেটি সে কবরে বসে পাবে। আমরা সূরা ফাতিহা পড়ি, কোরআন খানি করি, সেখানে দোয়ার মাহফিল হয়, আমরা তাকে দোয়া করি যে আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করো। রাষ্ট্রীয় কাস্ট না, কালচার আপনি মানেন না? না, না, রাষ্ট্রীয় কাজে তো যখন রাষ্ট্রে আমার লোক ছিল, গোটা আমার জাতি যখন শহীদ আমার দুই মিনারে মন্ত্রী, শ্রদ্ধা জানায়, না, গোটা গোটা জাতি জাতি কি ভুল জানে না, করে? আমার দুই মন্ত্রী তো স্মৃতিসৌধে গিয়েছে। আপনি দেখেছেন মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ স্মৃতিসৌধে গিয়েছে, প্রতিরোধের মুখেও তো পড়েছে, এবং সেখানে প্রতিরোধের মুখেও তো পড়েছে। না, প্রতিরোধের মুখে পড়ে, অবশ্যই সেখানে তারা পড়েছে। দোয়া করেছে। না না না, প্রতিরোধের মুখেও পড়েছে, আপনি সেটা অস্বীকার না, করলে না, কিছু করার প্রতিরোধের নাই। মুখে পড়ে না, তখন তো তারা মন্ত্রী ছিল, প্রতিরোধের মুখে পড়বে কিভাবে? তাদের প্রটোকল ছিল। আমরা একটু প্রসঙ্গ মনে হয় অন্যদিকে চলে যাচ্ছে, আমি একটু যেতে চাই আবারও সেই বর্তমান যে প্রেক্ষাপট, জুলাই আগস্ট পরবর্তী যে সময়, সেই সময়ে যদি বলি সাইদ ভাই, এখন যে নির্বাচনে যে দাবিগুলো উঠছে নির্বাচন নিয়ে, এনসিপি জামায়াত, এখন যদি কোনো কারণে এনসিপি জামায়াত নির্বাচনে অংশ না নেয়, কি পরিস্থিতি হতে পারে? জি, নির্বাচনে কে অংশ নিবে, কে অংশ নিবে না, সেটি দেখার বিষয় না, এটি শেখ হাসিনার বক্তব্য, এবং সেটিকে আমি সমর্থন করি না।
কখনোই সমর্থন করি না। শেখ হাসিনা তো কে অংশগ্রহণ করলো দেখেনি, তার কিছু যায় আসে না। নির্বাচন কিন্তু করেই ফেলেছে। এখন যে কথাটি আপনি প্রশ্ন করলেন না, প্রশ্নটি উত্তর, সবাই নির্বাচনে অংশ নেবে। যদি অংশ না নিত, জামাত 300 আসনে প্রার্থী দিছে না, এনসিপি বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থী, এই যে রোড মার্চ করে বিভিন্ন আসনে অমুক এলাকার ভাবি, অমুক এলাকার জামাই, তমুক এলাকার খালাতো ভাই পরিচয় করিয়ে দিয়েছে না, তারাও কিন্তু প্রার্থী ঘোষণা করেছে। সবগুলো দল মাঠে কিন্তু তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এবং বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি যে নির্বাচনে এটা না হলে ওটা করব না, এটি হচ্ছে কি আরেকবার সাদিলে খাইব টাইপের। হ্যাঁ, 300 আসনে প্রার্থী জামায়াত ইসলামী সর্বপ্রথম দিয়েছে, 296 জন চূড়ান্ত করেছে, 4টা বাকি আছে। সেই 4টা কে পাবে আই ডোন্ট নো, সেটা তাদের দল ভালো। এখন আর বাকি নেই, 300 হয়ে গেছে, 300 দিয়ে দিয়েছে। 300 আসনে প্রার্থী দিয়ে প্রচলিত সংবিধানের আলোকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, আবার বলছেন পিআর ছাড়া হবে না। আমি মনে করি কি জানেন, পিআর ছাড়া নির্বাচন হবে না। এই পিআর তাদের কাছে পিআর এর অর্থ হচ্ছে পেছনের রাস্তা। না, আসো আমাদের সাথে কোনো নেগোসিয়েশন হয় কিনা। আপনি আমি এবং কবির ভাই খুব ভালো করে জানে, কবির ভাই এটা বুকে হাত দিয়ে বলুক না, জামাতকে যদি 100 আসন ছেড়েও দেওয়া হয়, যে ভোটের আগে 100 দিয়ে দিলাম, 51টা ভোট করে যেতেন, কবির ভাইয়ের দলের সেই সক্ষমতা নেই। এটাই বাস্তবতা। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে এনসিপির একটি সুযোগ সৃষ্টি হয়েছিল, একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তারা তাদের কৃতকর্মের দায় জন্য নন্দিত থেকে নিন্দিত এবং ঘৃণিত এখন অনেকেই, সবাই না, এর মধ্যে সম্ভাবনাময় 2-4 জন আছে যাদেরকে নিয়ে আমরা গর্ব করতাম, গৌরব করতাম এবং সৌরভ ছড়াবার সম্ভাবনা ছিল। তারা এখন আমাদের লজ্জা, আমাদের জন্য অবমাননাকর। এবং যারা যে সকল শহীদরা, প্রায় 1482 জন শহীদ এখনো পর্যন্ত নানান হিসেব নিকেশে আছে, তারা আসলে যদি দেখতো যে এই পরিস্থিতি, তারা মরতো না, যে এর জন্য আমরা মরবো না। আজকে দেখেন জামায়াত ইসলামী, কবির ভাইয়ের দল, বিএনপি, হ্যাঁ বিএনপি জামাত দুইটাই কিন্তু একই, চাঁদাবাজ দুই দলই। কবির ভাইদের চাঁদা হচ্ছে ইয়ানত, বিএনপিটা হচ্ছে দখল। এখন এরা চাঁদারও ডেফিনেশন চেঞ্জ করে ফেলেছে। যেমন কবির ভাই বললো না, হক, সত্য এবং সঠিক পথে জামাত থাকে, আবার বিএনপিও যদি একথা বলে তাহলে বিএনপিও ঠিক। এক পক্ষ এবং এয়ানত এক জিনিসটা কিন্তু কবির ভাই, এয়ানত হচ্ছে দলের লোকে যেটা তাকে এয়ানত বলে। আমি আমার দলকে দলের লোক, এটাই এয়ানত। আমি যদি আপনার থেকে জোর করে টাকা নিই, সেটার নাম চাঁদা। আমি সেটা বলছি না, বাস টার্মিনালে যদি মানি রিসিপ্ট দিয়ে টাকা তোলা হয়, সেটি কি আনন্দে কেউ টাকা দেয়? বাস টার্মিনালে জামাতের লোক চাঁদা তোলে না। আমি বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, যদি কেউ চাঁদা তোলে রিসিট আমারটা নিতে হবে। আপনি সভাপতি না? আমি সভাপতি। আপনি সভাপতি। পরিবহন সেক্টরের চাঁদাটা যায় কই বলেন? এখন চাঁদা নাই পরিবহন সেক্টরে, আমরা কোনো চাঁদা তুলি না। আপনি সভাপতি হলে আপনি দায় রাখছেন কেন? আমরা চাঁদাটা যায় কোথায়? চাঁদা, সেটাই প্রশ্ন। চাঁদা কি ইন্ডিয়াতে যায়? চাঁদা এখন কি শেখ হাসিনা চাঁদা তুলছে? শেখ হাসিনা তুলছে না, আমার দেশের লোক তুলছে। আমার দেশের লোক উঠেছে। যেহেতু আপনি সভাপতি, দায় আপনার বেশি, বেশি চাঁদার ভাগ আপনি পাচ্ছেন। আমরা কোনো চাঁদা ভাগাভাগি করি না। চাঁদাটা যায় কোথায়? আমাদের দল কারো কাছে চাঁদা চায় না, যায় কোথায়? এই পর্যন্ত কোনো প্রমাণ নাই যে জামাতের লোক শ্রমিক ফেডারেশনের চাঁদা তুলেছে। সভাপতি পরিবহন শ্রমিক ফেডারেশন, আপনি সভাপতি, পরিবহন সেক্টরের চাঁদাটা যায় কই? আমি সাইদ খান পাই, উনি পায়, যে তোলে সে পায়, তো যে তোলে তো তার দল পায়, তার দলের নেতা পায়, সেটা তো আমরা তো তুলি না। আপনার দল বাংলাদেশ জামাত ইসলামী কোনো চাঁদা আপনি জামাত ইসলামী হিসেবে তো তোলেন না, পরিবহন সেক্টরের সভাপতি হিসেবে তোলেন। আপনি দেখেন কোথাও বাংলাদেশের, তাহলে পরিবহন সেক্টর এখন সবচেয়ে সুশৃঙ্খল। পরিবহন সেক্টর, পরিবহন সেক্টর কি আরো লোক আছে? পরিবহন সেক্টর কি কেবল আপনারাই নেতৃত্ব দেন? আরো আছে না, আরো আছে, তারা আছে। ওনার সেক্টর উনি যেহেতু সভাপতি শ্রমিক ফেডারেশন, তো ওনারও তো একটা বড় সেক্টর, ভাগ তো ওনাকেও দিতে হয়। নো, আমাকে কোনো ভাগও দিতে হয় না। আমি কোনো চাঁদা তুলিও না। সিলেটের সাদা পাথর বিএনপি না হয় ব্যবস্থা তো নিয়েছে বিএনপি। আমি মনে করলাম বিএনপির আরো ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু তারা দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি বিএনপিরও এই চাঁদাবাজি সমর্থন করি না। বিএনপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, জামাতেরও তো 2-4 জনের নাম এসেছে। আপনি কয়জন প্রমাণ করার জন্য বলা হয়েছে? আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে সব মিথ্যা না, এটা কেমন কথা? সব কি আপনারা ভালো লোক? আপনাকে তো প্রমাণ করতে হবে যে আমার লোক আছে। রাষ্ট্রীয় তদন্তে আপনাদের কয়েকজনের নাম আসছে, প্রমাণ করতে হবে। তার মানে রাষ্ট্র ভুল করেছে? নাম আসছে দুজনের নাম আসছে, দুজনের নাম আসছে, তারা জামাতের লোক নয়, সেটা তো প্রমাণ করতে পারে। ভাই, আপনাদের বিরুদ্ধে যখন অভিযোগ ওঠে তখন আপনারা বলেন উনি আমাদের লোক না। কারণ কি জানেন? আপনার গোপনে রাজনীতি করেন। আপনাদের লোক কে আর আপনাদের লোক না কে,
সাদেক ভাই, সেটাই তো বাংলাদেশের এখন মানুষ জানে না। এখন বিষয় না, হচ্ছে না, কি, না, না, কবির ভাই। আমাদের দেশে যখন নিউজ করে তখন বলে যে সব সব সাংবাদিকরা- দলকে দিয়ে একটু দিয়ে দেন। না না, সব তাতে এটা সাংবাদিকরা জমলে মূর্খ। ভালো। হ্যাঁ। সব সাংবাদিকরা মূর্খ। না না, মূর্খর কথা বলছি সাংবাদিকদের না। সাথে না, না, জামাতের কি শত্রুতা আছে? মূর্খর কথা বলছি না। না না কবির ভাই, বলছি ওরা ব্যালেন্স করে, ওই দুইজন যে এই দলের একজন এই দলের একজন দিয়ে ঠিক দাও, আছে। খেলাটা জমে যাক। তাইলে আপনার সিলেটে সাদা আমার- পাথর লুটে দুইজনের নাম নো, আসলো। আমার কোনো লোক ছিল না সেখানে। তো ওই দুইজন- এই পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই যে রাষ্ট্র প্রমাণ করেছে। জামাতের লোক সেখানে ছিল না। রাষ্ট্র প্রমাণ করেছে। করতে পারে নাই, পারে নাই। সংবাদ সম্মেলন করেছে আবার রাষ্ট্র ওরা। প্রমাণ করেছে। করতে পারে নাই। ভাই, আমার দল তালিকা সাংবাদিক প্রকাশ সম্মেলন করেছে। করেছে। কবির ভাই, আপনাদের আমরা লোক চ্যালেঞ্জ না কেন দিয়েছে। জানেন, আমি সমর্থন করি আপনার বক্তব্য যে আপনাদের কোন লোক কোন দুষ্কৃতির সাথে জড়িত নয়। No. কারণটা কি জানেন, এটা সমর্থন করি আমি। কারণ কি জানেন, আপনাদের লোক যে কে, আপনি নিজেই তো সব লোক চেনেন না। আপনার অবশ্যই দলে। সব লোক আমি চিনি। কারণ আমার এটি দলের লোক আমি চিনব না ধন্যবাদ, কেন? আমি অসংখ্য ধন্যবাদ দুজনকে, দুইজন আলোচক, বেশ আলোচনা জমছিল। আমরা আমাদের হাতে সময় খুবই কম, দুজনকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আলোচনায় আসবার জন্য। বিশেষ করে কবির আহমদ, সহসভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, শুরা সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী, সাইদ খান, সাংগঠনিক সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিওজে, যুগ্ম সম্পাদক দৈনিক কালের খণ্ড, দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারাও আমাদের অনুষ্ঠান এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখবার জন্য আপনাদের প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠান।